আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর, কারা চলে যাচ্ছেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর, পুরো উপদেষ্টা পরিষদে কি বিদায়ের সুর বেজে উঠেছে? না, পুরো উপদেষ্টা পরিষদে নয়। ইউনূস সাহেব সহসা যাবেন না। তিনি চূড়ান্ত বিচারে নির্বাচন করতে চান, তাকে দিয়ে জামাত নির্বাচন করাতে চায়, তাকে দিয়ে বিএনপি নির্বাচন করাতে চায়। সেই জায়গা থেকে ডক্টর ইউনূস যাবেন না। কিন্তু ডক্টর ইউনূস উপদেষ্টা পরিষদের কাউকে কাউকে নিয়ে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। আপনারা জানেন যে গত মঙ্গলবার এবং বুধবার, প্রথমত বিএনপি মঙ্গলবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন, দ্বিতীয়ত জামাত এবং এনসিপি একই দিনে বুধবারে তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাতে তারা বিশেষ করে বিএনপি সুনির্দিষ্টভাবে কয়েকজন উপদেষ্টার নাম নিয়েছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন এবং তাদের পরিবর্তন চায় বিএনপি। বিএনপির চোখে বিতর্কিত উপদেষ্টা কারা আমরা সেটি যদি একটু জানি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতারা গত মঙ্গলবার দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সেই বৈঠকে তারা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। বিএনপির অভিযোগ, প্রশাসনে ও পুলিশে বদলি, পদায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জামাত ইসলামের পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা। প্রশাসনে রদবদল বা পদায়নের জন্য প্রশাসন সংক্রান্ত ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে। এতে 4 জন উপদেষ্টা ও ক্যাবিনেট বা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন। বিএনপি নেতারা বলছেন ওই ক্যাবিনেট কমিটি নিয়েই আপত্তি জানিয়েছেন তারা। দলটির যে নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন তাদের একাধিক সূত্রে জানা গেছে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নাম তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন। বিএনপির সেই বিতর্কিত তালিকায় 1 নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি প্রশাসনের রদবদলের ক্যাবিনেট কমিটিতে রয়েছেন। এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধেও একটি বিশেষ দলের প্রতিপক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি। আব্দুর রশিদ জামাতের, আমরা বেশ অনেক আগে থেকেই শুনছি। আর ফাউজুল করিম তো শুরু থেকেই নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে তিনি অন্ততপক্ষে সরব আছেন। আমার প্রথম তাকে চোখে পড়েছিল পদ্মা সেতুর খরচ বাতিয়ে দিয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের বেঁচে যাওয়া খরচটাকে তিনি এই সরকারের অর্জন বলে দেখিয়েছিলেন বা প্রকাশ করেছিলেন গণমাধ্যমে। তখন থেকে আমার কাছে মনে হয়েছে এই লোকটা তো আসলে সুবিধাজনক না, অন্যের কৃতিত্ব নিজের ঘাড়ে নিতে চান। তার নামে বিএনপি ইতিমধ্যে কমপ্লেন দিয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেন। ওই মন্ত্রণালয়ে উপদেষ্টার পরেই মিস্টার চৌধুরীর অবস্থান। বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে খোদাবক্স চৌধুরীর বিরুদ্ধেও একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছেন। কোন কোন উপদেষ্টা রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন, এই অভিযোগ বিএনপি জানিয়েছে। এই অভিযোগের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দিকে আঙ্গুল তুলেছে বিএনপি। দলটির একাধিক নেতা জানিয়েছেন সরকারের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের ও কোন দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তারা এনেছেন তাদের যেন সরকার থেকে সরিয়ে দেওয়া হয়। এই আবেদনও তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। উপদেষ্টা ফাউজুল কবির খান, তার ভূমিকাটা কেমন দেখুন। যে সরকারের নিরপেক্ষতা নিয়ে দলগুলোর প্রশ্নের প্রেক্ষাপটে কয়েকদিন আগে ফাউজুল কবির খান বিবিসি বাংলাকে বলেছিলেন যেহেতু বড় সব দলই অভিযোগ করছে ফলে সরকার ঠিক পথে আছে বলে তিনি মনে করেন। এই হচ্ছেন ফাউজুল কবির খান। কিছু উপদেষ্টার নিরপেক্ষতার প্রশ্ন তোলার পাশাপাশি
বিএনপি বলেছে এই অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের মুডে বা আদলে কাজ করবে বলে তারা চাইছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই আবেদনই জানিয়েছেন তারা। অন্তর্বর্তী সরকার যদি এখন তত্ত্বাবধায়ক সরকার মুডে কাজ করে, তাহলে এই সরকারকে নীতিগত কোনো সিদ্ধান্ত বা কর্মকাণ্ড বাদ দিতে হবে। সরকারকে শুধু নির্বাচন পরিচালনায় রুটিন কাজ করতে হবে। কিন্তু ইউনূস সরকার কি সেটি করবে? এখানে বন্দর লিজ দেওয়ার ব্যাপার আছে, কক্সবাজার রেল স্টেশন লিজ দেওয়ার ব্যাপার আছে, শাহজালাল বিমানবন্দর, এগুলার দফারফার ব্যাপার আছে। এদিকে মিয়ানমারে যে করিডোর, মানবিক করিডোর, সেই করিডোর আবার নতুন করে আলোচনায় আসছে। তত্ত্বাবধায়ক সরকার মুডে গেলে এই কাজগুলো তো করতে পারবে না। আবার সচিবালয়ে যেটি বোঝা যাচ্ছে যে উপদেষ্টা পরিষদে একটা বিদায়ের সুর। উপদেষ্টাদের কাউকে কাউকে সরাতে রাজনৈতিক দলের চাপ আসার কারণে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজে কর্মে তাড়াহুড়া, অনিষ্পন্ন কাজ দ্রুত সম্পন্ন করবারও নির্দেশ দেওয়া হচ্ছে। কিছু আলামত সুস্পষ্ট হয়ে উঠেছে, যেমন অন্তর্বর্তী সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টাকে সম্প্রতি একটি সংগঠনের পক্ষ থেকে এক আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল। এ বিষয়ে উপদেষ্টার একান্ত সচিবের কাছে দিনক্ষণ ও সম্মতি চাওয়া হলে নাকচ করে দেওয়া হয়। বলা হয়, স্যার বলেছেন এখন যাওয়ার সময় হয়েছে, এসব বাদ দিয়ে গুরুত্বপূর্ণ সংস্কারগুলোর দিকে মনোযোগ দাও। আমরা আছি বা কদিন, যে কোনো দিন চলে যেতে হবে। প্রায় অভিন্ন ঘটনা ঘটেছে সচিবালয়ের 7 নম্বর ভবনের এক উপদেষ্টার দপ্তরেও। শুধু এই 2 উপদেষ্টার ক্ষেত্রে নয়, বেশ কয়েকজন উপদেষ্টার দপ্তরে অনিষ্পন্ন সংস্কার কাজ দ্রুত নিষ্পত্তি করতে তাড়া দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তারা। এছাড়া উপদেষ্টা পরিষদ নতুন করে গঠন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই মুহূর্তে সচিবালয়ে গুঞ্জন আছে যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের পরিবর্তন আসছে। খানিক আগে বললাম, উপদেষ্টা পরিষদে থাকা বিতর্কিত ও দলীয়দের বাদ দিতে সাম্প্রতিক প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামাত ও এনসিপির চাপ রয়েছে। এমন পরিস্থিতিতে সচিবালয়ের কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক কাজে এক ধরনের তাড়াহুড়া লক্ষ্য করা গেছে। উপদেষ্টাদের নিয়ে প্রথম বিস্ফোরক মন্তব্য করেছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজো করে ফেলেছেন, অনেকেই সেফ এক্সিট নিয়ে ভাবছেন ও ব্যবস্থা করছেন। কদিন আগে জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও কোন কোন উপদেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ তুলেছিলেন। এমনকি তাদের কথোপকথনের রেকর্ডও নাকি তার কাছে আছে, এমন কথাও তিনি বলেছিলেন। এ নিয়েও উপদেষ্টাদের মধ্যে এক ধরনের অস্বস্তি রয়েছে। আবার কেউ কেউ এসব অভিযোগ ও সেফ এক্সিটের কথাও জোরালোভাবেই অস্বীকার করেছেন। সরকারের একটি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে 2 ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আরো সময় নিতে চেয়েছেন। এই 2 উপদেষ্টা হলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই সূত্র বলছে, উপদেষ্টা মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না, তিনি সরকারে থাকতে চান। আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন। অবশ্য কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে আসিফ মাহমুদ গত 14 আগস্ট সাংবাদিকদের জানিয়েছিলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিনি পদত্যাগ করবেন। অন্যদিকে মাহফুজ আলম গত 28 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে বলেছিলেন, 2 মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি, আমি কখন নেমে যাই, আমি কখন নামবো আমি জানি না। 2024 সালের 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর 8 আগস্ট
মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ 23 জন, তাদের মধ্যে এই 2 জন এখন ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন। জামায়াতে ইসলামী কোনো সুস্পষ্ট উপদেষ্টাদের নাম না বললেও কোনো কোনো গণমাধ্যমে আসলেও এসে থাকতে পারে, তবে সূত্রের খবর মারফত যেটি জানা যাচ্ছে যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ কিংবা পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ তাদেরকে বিএনপিপন্থী উপদেষ্টা বা বিএনপির প্রতিপক্ষপাতিত্বমূলক উপদেষ্টা হিসেবে চিহ্নিত করেছেন, এবং আরো এরকম কিছু আছে। সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল যেহেতু উপদেষ্টা পরিষদ নিয়ে প্রশ্ন তুলছেন, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং যারা নিজেরা নিজেদেরকে ভেতরে ভেতরে প্রশ্নবিদ্ধ মনে করছেন, সেই জায়গা থেকে নিজেদের সম্মান বজায় রাখতে এমন পরিস্থিতিতে উপদেষ্টাদের কেউ কেউ সসম্মানে নাকি পদত্যাগের কথাও ভাবছেন। এজন্য তাদের মন্ত্রণালয়ে এক ধরনের প্রস্তুতি চলছে বলে সূত্রের আভাস। গতকাল আইন উপদেষ্টা আসিফ নজরুল এক বক্তব্যে বলেছেন, দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। যাই হোক, রাজনৈতিক পক্ষ থেকে উপদেষ্টাদের বিদায়ের সুর, নিজেদের তাগিদ থেকে বিদায়ের সুর, নিজেরা হয়তো একটু হলেও অনুভব করছেন যে আমরা তো আর বেশি দিন থাকতে পারছি না, চলে যেতে হবে। এই চলে যাওয়াটা কি 2-1 জন চলে যাবেন নাকি পুরো পরিষদ চলে যাবেন, এমন নানা প্রশ্ন সামনে যত দিন আসছে। অক্টোবর মাস আমরা প্রায় শেষ দশকে এসে পড়েছি, আজকে আমরা শেষ সপ্তাহে। যত দিন ঘনিয়ে আসছে, অক্টোবর পেরিয়ে নভেম্বর আসবে, তত উপদেষ্টা পরিষদের মধ্যে অস্থিরতা বাড়বে, উপদেষ্টা পরিষদের মধ্যে বিদায়ের সুর বাজবে, এবং আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং সেই নির্বাচনটা হবে কিনা সত্যিকার অর্থে দেশ ক্রমেই একটা অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে। এই উপদেষ্টা পরিষদ যে চরম বিতর্কিত হয়ে গেছে, এদের যে যেতে হবে, যার যার নাম এসছে, যাদের নাম আসছে, এবং যারা কাজ করছেন তাদের নিজেদের মধ্যে উপলব্ধি ইতিমধ্যে হচ্ছে, যার দরুন তাদের মধ্যে একটা বিদায়ের সুর বেজে উঠেছে। বিদায় খুব শীঘ্রই, এবং সেটি নিশ্চয়ই আমরা দেখব। গতকাল অ্যাসোসিয়েটেড প্রেসে সজীব ওয়াজেদ যাওয়ায় শেখ হাসিনার ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি অ্যাডভাইজার ছিলেন, তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন, এবং এই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে যদি স্থিতিশীল করতে হয়, তাহলে একটি ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন। সুষ্ঠু, অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন, তার মানে হলো যে এই নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য পার্টিদেরও অংশগ্রহণ করতে দিতে হবে। সব পার্টির অংশগ্রহণেই একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগকে পর্যাপ্ত সময় দিতে হবে। যেটা আমরা শুনি যে প্রথমত হলো যে ডক্টর ইউনূস সহজে নির্বাচন দেবেন না, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু ক্রমশ তার উপরে যেভাবে আন্তর্জাতিক চাপ বাড়ছে, পরিস্থিতি যেভাবে তার প্রতিকূলে চলে যাচ্ছে, তিনি হয়তো চাইবেন যে একটি নির্বাচন দিয়ে যত তাড়াতাড়ি মানে কেটে পড়া যায়। আমরা ধরে নিই যে একটা নির্বাচন ডক্টর ইউনূসের অধীনেই হবে। সেই নির্বাচনটি এমনও হতে পারে যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের বললে যে তোমরা নির্বাচনে আসো। এ কারণে জয় বলেছেন যে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে। এই ইন্টারভিউটা অ্যাসোসিয়েটেড প্রেসে ছেপেছে যে যে সংবাদ সংস্থায় কাজ করতেন বর্তমানে ইউনূসের প্রেস সচিব ডাস্টবিন শফি। সো দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্টারভিউ, এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে পুরা আন্তর্জাতিক কমিউনিটি থেকে এখন একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে, একটা অংশগ্রহণমূলক। তার মানে আরো সরাসরি বলতে গেলে যে আওয়ামী লীগ যেন অংশগ্রহণ করতে পারে, এই জন্য একটা ইন্টারন্যাশনাল প্রেসার ক্রিয়েট হচ্ছে ডক্টর ইউনূসের উপরে। গত সপ্তাহে আমরা দেখলাম 6টি মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ব্যাপারে
বিবৃতি দিয়েছে। তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে এবং সেখানেও ওই ইনক্লুসিভ নির্বাচন। আমরা বিভিন্ন পর্যায়ে, আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি, আমরা বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করছি, সবখানেই আমরা কিন্তু এই ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলছি। এবং অস্ট্রেলিয়ার অবস্থানটাও আপনারা দেখবেন যে গত 1-2 মাস ধরে তারাও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে। তার মানে একটা আন্তর্জাতিক প্রেশার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ডক্টর ইউনূসের উপরে। এখন আওয়ামী লীগকে কি নির্বাচন করতে দেবে কিনা, এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলেও একেবারে এমন ভাবে দেবে যাতে লাস্টে দেখা যাবে যে 10টা সিট ধরায় দিচ্ছে। সেই জন্যই এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেই অ্যাসুরেন্সটাও দিতে হবে। এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা সেই আশঙ্কা কিন্তু বিএনপির কাছেও আছে। বিএনপিও এই যমুনায় গিয়েছিল 2-3 দিন আগে, সেখানে কিন্তু বলেছে প্রশাসনের রদবদল করতে হবে, প্রশাসন এখন পক্ষপাত দুষ্ট। সো মানে অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভের বাইরেও অন্তর্ভুক্তিমূলক, আসলে অংশগ্রহণমূলক বললে ওই বিদেশিরা এই টার্মটা করেছে পার্টিসিপেটরি, অংশগ্রহণমূলক, তার মানে ভোটাররা ভোট দিল কিনা। আমরা বলছি না, ইনক্লুসিভ করতে হবে, মানে অন্তর্ভুক্তিমূলক। সো সেই জায়গায় এখন ডোনাররা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন এই ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কথা বলছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা যাবে না। সো দেশের ভেতরে বাইরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। তো এখন ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে কিনা সেটা আরেকটা বিতর্ক, সেটা আজকের এখানে কথা না। কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি হঠাৎ করে এই এত সোচ্চার হয়ে গেল কেন আওয়ামী লীগের পক্ষে, সেইটা হলো আমাদের আজকে একটু দেখার বিষয়। আসলে পর্দার আড়ালে অনেক খেলা হচ্ছে। আমি ব্যক্তিগত আলাপে অনেক সময় বলে থাকি যে খেলা আর বাংলাদেশে নেই, খেলাটা চলে গেছে বাংলাদেশের বাইরে। বাংলাদেশের ফেট কিভাবে নির্ধারিত হবে, এবং এই খেলায় বড় দুটো স্টেক হোল্ডার হলো আমেরিকা এবং ইন্ডিয়া। আমেরিকা এবং ইন্ডিয়ার সম্পর্কের উপরেও নির্ভর করছে বাংলাদেশের অবস্থান কি হবে। এবং ইন্ডিয়া আমেরিকার সম্পর্কটা যতদূর শেষ খবর পাওয়া যাচ্ছে যে তাদের সম্পর্কটা একটু হলেও ডেভেলপ করছে, এবং ইন্ডিয়ার উপরে যে 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছিল আমেরিকা, সেটা এখন কমিয়ে হয়তো 15-16% নামানোর আলোচনা অলরেডি হয়ে গেছে। এবং এই যে ট্রাম্প যে ট্যারিফ নিয়ে পাগলামিগুলো করছে, এটা নিয়ে আমেরিকা ভেতরে একটা, ইভেন তার রিপাবলিকান দলের ভেতরেই একটা অসন্তোষ তৈরি হয়েছে। এবং এখন অনেক কিছুই তাদের ভাইস প্রেসিডেন্ট জোডি ভ্যান্স এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেখছেন, তারা অনেক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে বাইপাস করছেন, এবং জোডি ভ্যান্সই এই ভারত আমেরিকার সম্পর্কটাকে এখন আমেরিকার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন মার্কো রুবিওকে সাথে নিয়ে। এবং সেই এদেরই তৎপরতায় আমেরিকা ভারতের সম্পর্কটা এখন অনেক ডেভেলপ করেছে। এদিকে আমেরিকা ডক্টর ইউনূসকে বলে দিয়েছে যে তোমাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, কিন্তু তোমাকে তো আমরা ইনডেফিনিট পিরিয়ডের জন্য ক্ষমতায় বসায়নি। তুমি যেভাবে কাজ কারবার করতেছো তাতে তো মনে হচ্ছে তুমি দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে। এটা তো আমরা তোমার কাছে চাইও না, আমরা এই কারণে তোমাকে ক্ষমতায় বসায়নি। যত দ্রুত সম্ভব তুমি একটা ফ্রি, ফেয়ার এবং একটা ইনক্লুসিভ ইলেকশন দিয়ে চলে যাও। সো আমেরিকার পক্ষ থেকেও এখন ইউনূসের উপরে একটা চাপ তৈরি হয়েছে, যে আমেরিকার পুতুল বলা হয় ইউনূসকে। কারণ এটার বেশ কিছু কারণ আছে। তার অন্যতম কারণ হলো যে ইউনূস সরকার পরিচালনায়, দেশ শাসনে ব্যাপকভাবে ফেল করেছে, ট্রিমেন্ডাসলি ফেল করেছে, যেটা আমেরিকার জন্য অনেকখানি নাজুক অবস্থা তৈরি হয়েছে। আর আমেরিকা যেহেতু ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক করতে চায়, এবং আমেরিকার সাথে ইন্ডিয়া আলোচনায় সব সময় ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে আলোচনায় একটা এজেন্ডা করা হয়েছে, সুতরাং ইন্ডিয়া বরাবরই বলেছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, এবং ইন্ডিয়া আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনটা হওয়া উচিত। সো এই জায়গা থেকে আপনারা দেখবেন যে গতকাল আমেরিকায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বক্তৃতা দিয়েছে, তারও সুর কিন্তু বদলে গেছে। তিনিও বলেছেন যে প্রতিবেশীর সাথে তিনি ভালো সম্পর্ক করতে চায়, যাদের রাজনীতির মূলটাই হলো ভারত বিরোধিতা, বাংলাদেশে সারাক্ষণ ভারতকে গালি দেয়। আমেরিকায় যে তিনিও বুঝতে পারছেন যে ভারত ছাড়া তাদের গতি নাই। সো এই অবস্থায় এখন ভারত তো শুরু থেকেই বলছে, আমেরিকাও এখন কনভিন্সড। আমেরিকা
এই মুহূর্তে ভারতের সাথেও ভালো সম্পর্ক রাখছে, পাকিস্তানের সাথেও ভালো সম্পর্ক রাখছে। দুইটা মানে বলা যায় দুইটা শত্রু রাষ্ট্রের সাথে একই সাথে কেন ভালো সম্পর্ক রাখছে, এই ব্যাপারে আমেরিকার একজন আমাকে চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে সাউথ এশিয়ায় পাকিস্তান হলো আমাদের লাঠিয়াল আর ভারত হলো আমাদের বন্ধু। এবং পাকিস্তানের বিভিন্ন আর্মি জেনারেল বা থিঙ্ক ট্যাঙ্ক তাদের কথাবার্তাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারাও এখন বলছে যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে, পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা বোধ, এই কিছু টার্মসের বুঝিয়ে রেখে পাকিস্তান ভারতের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হতে হবে। এবং পাকিস্তান জামাত ইসলামের এক নেতা বলেছেন যে একই সময় 1947 সালে স্বাধীনতা লাভ করে ভারত আজকে বিশ্বের সুপার পাওয়ার, আর পাকিস্তান আজকে পৃথিবীতে ভিক্ষার থালা নিয়ে ঘোরে। সুতরাং এই সাউথ এশিয়ার পলিটিক্সটা চেঞ্জ হচ্ছে, এখানে আমেরিকার যে অ্যাগ্রেশনটা সেটাও একটা নতুন শেপ নিচ্ছে, এবং আগামী নির্বাচন আশা করা যায় যে আওয়ামী লীগের অংশগ্রহণই হবে। আপনাদের যারা আওয়ামী লীগের ব্যাপারে আমার কাছে খোঁজ খবর রাখতে চান তাদের আমি জানিয়ে দিতে চাই যে 300 আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি আওয়ামী লীগের আছে। এবং গত এই 14 মাসে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মোটামুটি সারা বাংলাদেশে তার গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছেন, এবং দল থেকে মোটামুটি কোন আসনে কাকে দেওয়া হবে এই সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা মানে করা আছে। সুতরাং আওয়ামী লীগকে যে একেবারে এই শেষ সময়ে আপনি ফাঁসায় দিবেন, আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত। আর একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, মার্কিন প্রতিনিধি দল এবং আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে এদের মধ্যে কিন্তু মিটিং হচ্ছে, এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ, বাংলাদেশের রাজনীতি, আওয়ামী লীগের অবস্থান, এই সব বিষয় নিয়ে আমেরিকা আওয়ামী লীগের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং পর্দার আড়ালে সেটা চলছে। জাস্ট আপনাদের জানানোর জন্য এটিও বলে রাখি।